স্বাগত আজকের বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। বস্ত্র বাজার আর দর্জিপাড়ায় ঈদের ব্যস্ততা শুরু হয়ে গেছে। দু একদিন বাদেই আর নতুন ফরমাইশ নেবেন না কাটার মাস্টাররা। যারা তৈরি পোশাক কিনবেন তারাও রং নকশা নিয়ে ভাবতে শুরু করেছেন। অবশ্য হাল ফ্যাশনের পোশাক আশাক এরই মধ্যে চলে এসেছে সব শ্রেণীর পোশাকের দোকানে। এসব নিয়ে আজকের আলোচনা চলতি হাওয়া। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দোয়েল সিল্কের ব্যবস্থাপনা পরিচালক GM আলমগীর, আছেন সাদা কালোর কর্ণধার আজহারুল হক আজাদ এবং পোশাক প্রতিষ্ঠান অঞ্জনস এর প্রধান নির্বাহী শাহিন আহমেদ। স্বাগত আপনাদের। আলমগীর ভাই, আপনার কাছে প্রথমে আসি যে একটা অনেক লম্বা সময় ধরেই আপনি ফ্যাশন জগতে আছেন এবং এই সময় যখন শুরু করেছিলেন তখনকার অবস্থা এবং এখনকার অবস্থার মধ্যে যদি একটা তুলনামূলক চিত্র আমাদেরকে দেন। হ্যাঁ, খুবই ভালো একটি প্রশ্ন। আমরা তো প্রায় 25 বছর রেশম নিয়েই নাড়াচাড়া করছি। তো তখনকার মানে একদম সরাসরি একটি ঢাকায় আমাদের প্রবেশ করা মুশকিল ছিল, যে আমাদের যমুনা ব্রিজ ছিল না, রাজশাহী ছিল ডিটাচড। এখন আমরা যমুনা ব্রিজের কল্যাণে ঢাকায় আসতে পেরেছি, আমাদের শোরুম হয়েছে। আমরা আমাদের যে প্রোডাক্ট, আমরা তো একদম উৎপাদন স্তর, সুতা থেকে ডিজাইন থেকে মার্কেটিং। তো এখন স্বভাবতই বাজারটা স্প্রেড অনেক বেশি, মানুষ এখন অনেক শৌখিন এবং তাদের কল্যাণে আমি বলবো আমাদের অন্যান্য এরা যারা কাজ করেন তাদের কল্যাণে ডিজাইনের ব্যাপারটি এখন মানুষ অনেক গুরুত্ব দেয়। আর সিল্কের ক্ষেত্রে তো সিল্ক সবসময় একটু হাই এন্ড প্রোডাক্ট, আমার সিল্কের ব্যাপারটি যেটা আমি যেটা ফিল করি, যে আমরা যারা কাজ করছিলাম দীর্ঘদিন এই সেক্টরে অনেকেই হারিয়ে গেছে। কারণ রেশম শিল্পে কিন্তু 25 বছরে কোনো নতুন এন্টারপ্রেনিউর সৃষ্টি হয়নি, অথচ মানুষের পারচেজিং পাওয়ার এখন অনেক বেশি। আমার বেশ মনে আছে, আমরা শুরুতে একটি শাড়ি বানাতাম যখন আমাদের খরচ আসতো 490 থেকে 500 টাকা। এখন কিন্তু 3000 টাকাও একটি শাড়ি যদি কেউ বানাতে চায় তবুও লস হবে। কিন্তু বায়ারের মেন্টাল সেট আপটা হয়নি। কিন্তু মানুষ রেশম কেন বাড়লো এটার প্রচারও হয়নি, রেশম কেন হারায় গেল এটারও প্রচার হয়নি। আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে কথা বলতে এগুলো নিয়ে, কিন্তু দেখা গেছে এটা ঠিক বায়াররা এটা ব্যাপারে একেবারেই সচেতন না। তারা একটি নরম ফ্যাব্রিক পেলেই মনে করে এটা রেশম। এটা যে রেশম না, এটা যে পলিস্টার। আমি বহুবার বলেছি, বিভিন্ন ইন্টারভিউতে বলেছি, পত্রপত্রিকায় বলেছি। আমরা বাংলাদেশ সিল্ক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন করছিলাম রাজশাহীতে, আমি যেটা প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক ছিলাম। এটা অনেকে হারায় গেছে, কেউই নাই, কেউ দেশের বাইরে চলে গেছেন, কেউ মারা গেছে। রেশমের অবস্থা আমি বলি যদি এক কথায়, আমরা হয়তো ব্যাংকের টাকা পয়সা শোধ করে ফেলেছি, কিন্তু তখন আর এখন যদি বলেন, আমি এখন বলবো আমাদের তখনকার সময় আমি ভালো ছিলাম। এই জন্যে আমাদের পুরা বেসিক স্টেটে প্রায় সার্বক্ষণিক লুমের আওয়াজ পাওয়া যেত। এখন কিন্তু সেই লুমের আর আওয়াজ নাই। গুটি কয়েক কারখানা বেসিকে চলে, আর বৃহত্তর রাজশাহীতে যারা হ্যান্ডলুমে কাজ করে, চাঁদঘাট, শিবগঞ্জ, কানসার, ভোলাহাট, এসব এলাকায় তাঁতিরাও আস্তে আস্তে গুটিয়ে গেছে। এটা খুব বেদনাদায়ক। তখন আর এখনের তফাৎটা আমি এইভাবে বললাম। আমরা এখন ডিজাইনে অনেক আধুনিকতা এসছে, আমরা অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারছি ডিজাইনে। তখন হয়তো একটি নির্দিষ্ট সীমাবদ্ধ ডিজাইনের মধ্যে কাজ করতাম, মম দিয়ে কাজ করতাম, ওই জেন্টিংয়ের কিছু কাজ হতো, ব্লকের কাজ হতো, স্ক্রিন ছিলই না বললে চলে তখন। এখন তো আমরা একদম স্ক্রিনে কাজ করি, কিন্তু স্ক্রিনটা চালাবে কে? আপনি যেমন আমাদের 8টা টেবিল ছিল, প্রসঙ্গক্রমে বলি, আমরা কিন্তু 8টা টেবিল আর ব্যবহার করতে পারি না। আমাদের দেখা যাচ্ছে 3টা টেবিল ব্যবহার করতে পারছি। আমি ভাবি যে আমি যেহেতু ব্যাংকের টাকা শোধ করে ফেলেছি, আমার হয়তো বাড়তি আর কোনো চাহিদা নাই। ওকে, এদি 100 ওরা অনেক কাপড় আমরা ওদেরকে করতাম, ওরা অর্ডার দিত। আমরা এখন যদি আমাকে বলে আজাদ, আলমগীর ভাই আমাকে 200 পিস শাড়ি বানিয়ে দাও, আমি বলবো আমি তো পারবো না। এটা কিন্তু আনসার হলো, আমরা আমাদের জীবনের অর্ধেকটা সময় রেশম শিল্পে নষ্ট করছি। আলমগীর ভাই, অবশ্যই রেশম শিল্পের এই যে চিত্রটি আমরা পেলাম, যে হয়তো সিল্কের শাড়ির বিক্রি, সিল্কের কাপড়ের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে, কিন্তু ওই সৃজনশীলতাটা হারিয়ে গেছে আপনার কথায়, যেটি আমরা বুঝতে পারছি। সেটা নিয়ে আবার আপনার কাছে একটু আসবো যে কিভাবে হারিয়ে গেল এই যারা এটার সঙ্গে সম্পৃক্ত, কারণ এটা তো একটা স্কিল, সেই স্কিলটার কি অবস্থা সেটা একটু জানতে
অবশ্যই আবার আপনার কাছে ফিরে আসবো। আজাদ ভাই, আপনার কাছে জানতে চাই, এইবার ঈদ নিয়ে প্রস্তুতি কেমন, এবং ইতিমধ্যেই নিশ্চয়ই আরো 15 দিন আগে ঈদের নতুন যেসব ডিজাইন সেগুলি আমরা বাজারে আসতে দেখেছি, ঈদের প্রস্তুতিটা আপনাদের কিরকম একটু জানবো। ঈদের প্রস্তুতি আসলে পুরো বছরের এটি তো আসলে একটি বড় সময় আমাদের, যে এবং এটার প্রস্তুতি অনেক আগে থেকেই নেওয়া থাকে। তো এবারে আমাদের মনে হচ্ছে যে যেহেতু এবার আসলে রাজনৈতিক পরিস্থিতিটা অনেক ভালো, গত 2 বছরের তুলনায় এইবার আসলে আমরা একটি স্থিতিশীল সময় পার করছি, সেই জায়গায় আমাদের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু পাশাপাশি এটিও আসলে একটি বিষয় আছে যে আমাদের গত 2 বছরের যে মানে ক্ষতি হয়ে গিয়েছে সেটা নিশ্চয়ই আসলে এক ঈদ দিয়ে আসলে পুষিয়ে যাবে না। কিন্তু আমাদের চেষ্টাটা এবার যে আমরা ভাবছি যে এবার হয়তো অন্যান্য বছরের তুলনায় এবার আমরা একটু বেশি এগিয়ে থাকব। সেটা বিক্রির দিক থেকে হয়তো এগিয়ে থাকবেন, কিন্তু আপনাদের প্রস্তুতির দিক থেকে, অর্থাৎ ডিজাইনের দিক থেকে, কাপড়ের দিক থেকে নতুন কোনো বৈচিত্র্য নিশ্চয়ই অ্যাড করেছেন, তা না হলে তো মানে খুবই কম্পিটিটিভ মার্কেট আমরা যেটা দেখি। এবার আসলে একটু আমাদের কাজেরও কিছু ভিন্নতা এসছে এই অর্থে যে আসলে মানে সময়ের সঙ্গে সঙ্গে তো আসলে ডিজাইন এবং এই ফ্যাশনের বিষয়গুলো পরিবর্তিত হতে থাকে। এবং এখন এবার যেরকম ধরেন যে আমরা যেহেতু একটি ভালো সময় মনে করছি, সেই কারণে প্রস্তুতিটার ক্ষেত্রে আসলে ডিজাইনের ক্ষেত্রে ধরেন যে আমাদের প্যাটার্ন এবং কাটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু নতুনত্ব আনার চেষ্টা হয়েছে। এবং আমরা সাদা কালো আসলে বরাবর বিষয়ভিত্তিক কাজ করে থাকি শুরু থেকে। এবারও যেরকম আসলে আমরা চেক প্রিন্টের উপরে আসলে কাজ করেছি, যে সব প্রোডাক্টগুলোর মধ্যেই চেক প্রিন্টটা ব্যবহার করেছি। সেই চেক প্রিন্টটা কখনো উইভিংয়ে এসেছে, কখনো স্ক্রিন প্রিন্টে কিংবা ব্লক প্রিন্টে এসছে, কারচুপিতে এসছে, হ্যান্ড এমব্রয়ডারিতে এসছে, মানে নানান রকম মিডিয়ার মাধ্যমেই এই চেক প্রিন্টের কাজটি হয়েছে। এবং আমরা আসলে ফোকাস করতে চেয়েছি যে এই চেক প্রিন্টের ডিজাইনগুলো দিয়ে এবার একটি নতুনত্ব। আপনাদের বিজ্ঞাপন যদি দেখি তাহলে একটু সফল ব্যক্তি বা একই সঙ্গে বয়সের দিক থেকে যারা এখন আর তরুণ নেই তাদেরকেই বেশি দেখা যায়। আপনাদের টার্গেট গ্রুপের ক্ষেত্রেও কি এরকম কোনো বিশেষ লক্ষ্য থাকে আপনাদের? না, বিষয়টি আসলে আমরা অন্যভাবে ভাবি এইটি যে আসলে আমাদের এখানে আমরা পোশাকগুলোকে চিন্তা করতে চাই যে আসলে একজন মানুষের ব্যক্তিত্বকে প্রকাশ করে। আমরা যে মানুষগুলোর ব্যক্তিত্বে আসলে অনেক বেশি আমাদের মুগ্ধতা থাকে কিংবা তার প্রতি আসলে ভালো লাগা ভালোবাসা থাকে, আমাদের মনে হয় যে মানুষ আসলে তাদেরকে ফলো করে। সেই কারণে আমাদের সবসময় চেষ্টা থাকে যে মানুষগুলো আসলে সমাজে একটু অগ্রসরমান এবং আলাদা ব্যক্তিত্বে আসলে এরই মধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন, আমরা তাদের ব্যক্তিত্বটাকে আসলে তুলে ধরার জন্য, যে পোশাক কিভাবে আসলে মানুষের ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করে, সেই জায়গাটাকে আসলে ধরার জন্যই মানে তুলনামূলক একটু হয়তো অনেক সময় দেখা যায় যে একটু মানে তরুণদের থেকেও একটু বয়স্কর দিকে ব্যাপারটা হয়। কিন্তু পোশাকের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নাই, পোশাকটি অবশ্যই তরুণদের ব্যাপারে বেশি জোর দেওয়া হয়, গ্রুপের মধ্যেই আছে। শাহিন ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনাদেরও আমরা দেখেছি যে এটা বলা যায় যে ক্রস গ্রুপের বা তরুণদের যেরকম অনেক টার্গেট গ্রুপের মধ্যে তরুণরা অনেক বেশি যায় অনজন্সে, সেক্ষেত্রে আপনাদেরও কি এরকম ব্যাকএন্ডে কোনো কিছু কাজ করে যে আসলে আপনারা কাদের জন্য তৈরি করছেন, ফ্যাশনটা কার জন্য হবে? এমনিতে অনজন্স যেটা করে যে সব বয়সীদের জন্যই আমরা পোশাক করে থাকি, একদম ছোট্ট শিশু থেকে শুরু করে বাসার পরিবারের সব সদস্যের জন্য আমরা পোশাক করে থাকি। তো সেখানে যেটা হয় যে এমনিতে যদি বলি যে কারা বেশি আমাদের কাস্টমার, এটা অবশ্যই ইয়াংরাই বেশি, বা ইয়াং থেকে মিডল এজ পর্যন্ত এরা হয়তো বা সবচেয়ে বেশি কেনাকাটা করেন আমাদের এখানে, কিন্তু আমরা কিন্তু সবার জন্য পোশাক করি। আরেকটা বিষয় হলো যে এই পোশাক ডিজাইনের ক্ষেত্রে বয়সটা সবসময় যে ধরে রাখতে পারি তা না, যেহেতু সবার জন্যই করতে হয়। এমন অনেক ডিজাইন আছে যে অনেক বয়সীরাই পড়ছে। এখনকার সময়ে এসে দেখা যায় যে ইয়াংরা অনেক বেশি চেঞ্জ করছে ফ্যাশনটা, মানে এত দ্রুত চেঞ্জ করছে যে আমাদেরকে সেটার সাথে সাথেই তাল মিলিয়ে কাজ করতে হচ্ছে। যে আমাদের যে ট্র্যাডিশনাল ডিজাইন এটার সাথে ওয়েস্টার্ন মিক্সড হচ্ছে, কিংবা অন্যান্য আরও বিভিন্ন দেশের ফ্যাশনগুলি কিন্তু এখন সহজেই সবাই দেখে ফেলছে এবং সবাই জেনে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা খুব খেয়াল রাখতে হয় যে ডিজাইনটা আমরা আপগ্রেডেড করছি কিনা, এবং গত বছরের থেকে এই বছর বা এই বছর থেকে পরের বছর এই জিনিসগুলি সবসময় আমাদের ভাবতে হয়। এবং এখন যেহেতু একটা রমজান মাস চলছে, এটা বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় একটা সময়, কারণ এই উৎসবকে কেন্দ্র করে অনেক বেশি বেচা কেনা হয়। আবার
একই সময় কিন্তু আমরা আগামী বছরের ভাবনাটাও কিন্তু একই সময় ভাবতে হচ্ছে। তো এই ছোট ছোট প্রতিটা বিষয়কে খেয়াল রেখেই আমাদের পোশাক করতে হচ্ছে। আমি প্রথম যে আলোচনাটা ছিল যে সিল্কের বিষয়ে, আমি সেটা একটু বলতে চাই যে সিল্ক আসলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। যে এই কাপড়টা আমরা শুরুতে এত বেশি ব্যবহার করতাম, মাঝখানে এসে আমরা কিন্তু ব্যবহারটা কমিয়ে দিলাম। এবং এই বছর অনজন্স স্পেশালি আবার সিল্কের উপর অনেক বেশি জোর দিয়েছে, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে যদি বাংলাদেশের প্রোডাক্ট বলি, তাহলে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট করতে গেলে বা একটু ভালো প্রোগ্রামে যাওয়ার জন্য যদি একটা প্রোডাক্ট করতে হয়, তাহলে কিন্তু সিল্কেই যাইতে হয়। আর বাইরে থেকে সিল্কের অল্টারনেট যে কাপড়গুলি আসছে, এগুলো কিন্তু ম্যাক্সিমামই সিনথেটিক। আমরা কোনোভাবেই কাস্টমারকে বুঝাইতে পারছিলাম না যে সিনথেটিক দেখতে হয়তো বা সিল্কের মতন, কিন্তু সিনথেটিক কিন্তু সিনথেটিকই। তো আমার অনজন্সের এই বছরের মূল প্রচারণায় থাকছে যে আসলে ন্যাচারাল ফাইবার, যে লাইক কটন, লিনেন কটন, সিল্ক, অ্যান্ডি সিল্ক, এই কাপড়গুলি আমাদের ওয়েদারের জন্য যত ভালো এবং আমাদের মানে আমাদের দেশের কৃষ্টি হিসাবে বা আমাদের সবকিছু সাথে এই কাপড়গুলি যতটা যায়, আমাদের ওয়েদারের সাথে যতটা যায়, এই বাইরের সিনথেটিক কাপড়গুলি কিন্তু ওইভাবে যায় না। তো এটা যেন ক্রেতারা একটু খেয়াল রাখেন। আলমগীর ভাই কথাটা বলছিলেন যে মূলত আলমগীর ভাই মনে করেন যে ক্রেতারা বা যারা এটা ব্যবহার করেন তাদের এই সম্পর্কে ধারণা কম থাকার জন্য হয়তো পুরো ইন্ডাস্ট্রিকেই এটার জন্য সাফার করতে হয়েছে। তো এই ক্ষেত্রে আপনাদের তিনজনের কাছ থেকেই জানতে চাইবো যে ক্রেতাদেরকে শিক্ষিত করা, এটা সেই অর্থে প্রোডাক্ট সম্পর্কে, সেইটার কোনো বাড়তি উদ্যোগ আমরা কখনো দেখি না। এবং সেটা বলা যায় যে ক্রেতারা তাদের মতো হয়তো ইন্টারনেট দেখে কিছু শিখতেছে, কিন্তু তারপরেও স্পেশালাইজড যে এই জিনিসটা আমার জন্য ভালো, সেইটা কিভাবে ক্রেতারা নিজেদের এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে আরো একটু এডুকেটেড সিদ্ধান্ত হবে, সেই ক্ষেত্রে আমাদের বা পুরো ইন্ডাস্ট্রির কিছু করার আছে কিনা। একটা বিরতির পরে আপনাদের কাছে ফিরে আসতেছি। আজকে বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আলমগীর ভাই, যেটা জানতে চাচ্ছিলাম, ক্রেতার কোনো ধরনের প্রস্তুতির প্রয়োজন আছে কিনা? আমাদের ক্রেতারা তো আমি বলবো তারা তো আমাদের কাছে শ্রেষ্ঠ, দে আর গড, সেকেন্ড গড। ক্রেতারা তো অনেক সচেতন। আমার পরামর্শ থাকবে প্রত্যেকটা সিল্ক ক্রেতার কাছে। আমরা যে নিরলস পরিশ্রম করছি প্রায় ২৬ বছর, সেই অভিজ্ঞতা থেকে বলবো, যিনি সিল্ক কিনতে যাবেন যেখানেই হোক, একটি শপে কিন্তু তাকে ইয়ার্ন পোড়ায় দেখাবে না একজন ট্রেডার। উনি অ্যাটলিস্ট বলবেন যে আমাকে দুটা সুতা বাইরে নিয়ে একটু পুড়িয়ে দেখান। যদি সুতাটি পোড়ালে পোকার গন্ধ বের হয় এবং ছাই হয়ে যায়, তাহলে ওটা রেশম। এবং সেই রেশমটির এখন বাংলাদেশে রাইট নাও সুতার কেজি হলো ৫,৫০০ থেকে ৬,০০০ টাকা, এবং যেটার সাথে উৎপাদনে আসি আমরা সর্বোচ্চ ১০০ থেকে ১৫০ মানুষ। আর যারা আমরা পাওয়ারলুম নিয়ে আছি, পাওয়ারলুম এবং হ্যান্ডলুম, আমি বললাম পাওয়ারলুম নিয়ে আছি ৮-১০ জন। তাহলে এই যদি হয়, তাহলে ক্রেতাকে প্রথমেই সচেতন হতে হবে যে আমাকে এনশিওর করতে হবে যে সুতাটি আমি রেশম পাচ্ছি কিনা। আর রেশম শাড়ি হলে মিনিমাম ২০০ গ্রামের একটি শাড়ি স্ট্যান্ডার্ড হবে, কারণ আমরা প্রত্যেক দিন আমাদের মেশিন থেকে একটি কাপড় কাটি এবং একটা ওজন করে বিক্রি হয়। এটা কিন্তু একটি অবাক তথ্য যে শাড়ি আবার ওজন করে বিক্রি হয় নাকি, অনেকে বলে এসে। এখন আমি তো নিজে শোরুমে বসি, একদম ওই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলি, তো সবাইকে এভাবে ট্রেন করছি। আমার ক্রেতারা আমার কাছে তারা বোঝে যে এটা কত ওজন বলে আমাকে, আমি বলি এটা ২০০ গ্রাম, ২০০ গ্রাম, ৩০০ গ্রাম, ৪০০ গ্রাম, এইভাবে বিক্রি হয়। আর এর সাথে ভ্যালু অ্যাড হচ্ছে ডিজাইনের সাথে। তারা যখন ডিজাইন করে ওটা অনেক বেশি ভ্যালু অ্যাড হয়ে যায়, কারণ ওর সাথে তো অনেক কিছু আনুষঙ্গিক আসতেছে। যেমন আমরা এখন ইদানিং করছি, আমরা ভেজিটেবল ডাই করছি। ভেজিটেবল ডাই করতে গেলে তো কস্ট বাড়বে, এটা তো প্রোডাকশন কম। আমরা কারচুপির কাজ করে দিচ্ছি, ব্লকের সাথে একটু এমব্রয়ডারি করতেছি, এগুলো ভ্যালু অ্যাড হচ্ছে। কিন্তু স্ক্রিন প্রিন্টের একটি এক কালারের ডিজাইন, আমি বলেছি একটি নতুন এন্টারপ্রেনার আসবে, যা অবস্থা আছে এই অবস্থা যদি থাকে স্থিতি, তাহলে একটি রেশম সুতার ২০০ গ্রামের শাড়ির দাম মিনিমাম ৩,০০০ টাকা হতে হবে। এখনকার মানুষের যে আর্নিং, এটা উৎপাদকের কাছেই ৩,০০০ টাকা হতে হবে, কারণ এখন যা মানুষের আর্নিং, তাতে কিন্তু এই ৩,০০০ টাকা স্পেয়ার করা তার জন্য কোনো সমস্যা না। এখন তো মানুষের আর্নিং বেড়েছে। আপনি দেখেন না, আমরা যারা সব কিছুই খেয়াল করেন, আমরা আমি আমার ড্রাইভারের কথাই বলি, সে তো তার জীবন শুরু ছিল
3,000 টাকা। নাও সে তো হি ইজ ড্রয়িং মোর দ্যান 15,000। আমরা সরকারের ক্লাস অফিসার ছিলাম 425 টাকা স্কেলের, এখন তো আমরা চিন্তাই করতে পারি না। তো এই যে বেড়েছে, রেশম শিল্পে এসেই আপত্তি দিতে পয়সা, তাহলে তো নতুন করে এন্টারপ্রেনার তৈরি হবে না, এটা আমার অভিজ্ঞতা। এখানে কিন্তু এখানে কি আপত্তিটা সত্যি আছে? কারণ আমরা তো ক্রেতাদেরকে অনেক দাম দিয়েও না, কিনতে সে তো পাচ্ছে দেখছি। না রেশম। আমি কিন্তু খুব আজকের এই আলোচনার মাধ্যমে দুজন মানে বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান দুটো আছে যাদের কর্ণধাররা বসে আছে, আমি তো বললাম তারা তো নিশ্চয়ই জানে অনেক বেশি টাকা দিয়েও এখন রেশম পাওয়া যাবে না, এবং বাংলাদেশের কোনো জায়গায় রেশম নাই, কয়েকটা 8-10টা দোকান ছাড়া। এটা বাস্তব সত্য। আর সেরিকালচার বোর্ডের কথা যেটা এসছে, সেরিকালচার বোর্ড যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে গেছিল, এই বর্তমান সরকার চেষ্টা করতেছে, কিন্তু আমি আবারও আমার একই কথাই বারবার ফিরে যেতে চাচ্ছি, ইট ইজ সাচ এ টেকনিক্যাল জব, এখানে ইচ্ছা করলে আরেকজনকে বসায় দিলেই হবে না, এটা একদম রুট থেকে এসে উঠতে হবে। সে আমাদের একটি আমরা বলি রিড, একটা সুতা এদিক থেকে ওদিকে নেয়, এটাকে আমরা 4,850টা সুতা আমরা রিডে এপার ওপার করে। এই যে মেয়েটি বা ছেলেটি এটা করতেছে তাকে কিন্তু তার বাবা বা মা সে কিন্তু আমাদের কারখানায় কাজ করেছেন, তিনি শিখাই দিছে তাকে, এবং খুব দ্রুত এটা পাস করতে হয়। এই 4,850টা সুতা তাকে নিতে গেলে দক্ষতার প্রয়োজন, তো হঠাৎ একজন লোককে নিয়ে আপনি ধরে পারবেন না তো এটা। এই জন্য এখানে টেকনিক্যাল লোক তৈরি করা দরকার। চেষ্টা করছে অনেকে, আমি এগুলোর সাথে খুব সবসময় দ্বিমত ছিলাম যে এইভাবে বিচ্ছিন্নভাবে কখনোই হবে না, আর হবে না বলেই এটার অবস্থা খুব ভালো না এখন। আলমগীর ভাই, এটা অবশ্যই খুবই টেকনিক্যাল জিনিস, এবং এটার ভিতরে প্যাশন না আমি থাকলে বলি এটা রং। আপনি সম্ভব যেমন না। আমাকে প্রশ্ন করছে, আপনি যদি আমরা বলেন যদি আলমগীর ভাই কি নিয়ে কাজ করেন, কেউ কোনো ক্রেতা কিন্তু বলেনি আমাদের যাচ্ছে এটা কি গ্রুপ, এটা কি ন্যাচারাল রং দিয়ে ব্যবহার করেন, আপনারা কি প্রুশিয়ান রং ব্যবহার করেন, ভ্যাট করেন, অ্যাসিড করেন, কোনো প্রশ্ন না। দামটা কম কিনা, হ্যাঁ ওয়েল, পারচেজের ক্ষেত্রে দাম কম একটি সাবজেক্ট, বাট রেশম তো রয়্যাল ফ্যাব্রিক, প্রথম লাইনে লেখা আছে ফর রয়্যাল পিপল, দিস ইজ রয়্যাল ফ্যাব্রিক। রাজকীয় সুতা, রাজকীয় কাপড়, রাজকীয় মন নিয়ে তো কিনতে হবেই। না, এখানে একটা জিনিস বলি যে আমি যখন ব্যবসা শুরু করি তখনও কিন্তু আমি দেখেছি যে বিয়ের পাঞ্জাবি মানেই কিন্তু সিল্ক পাঞ্জাবি, এটা কিন্তু এখন অনেকটা ইয়ে হয়ে গেছে। মানে বিয়েতে সিল্ক পাঞ্জাবি থাকবে না, এটা হইতোই না এরকম, সবাই বিয়েতে সিল্ক পাঞ্জাবি। শিক্ষিত এন্টারপ্রেনার, আমি বললাম বুটিক হাউসগুলো আমাদের দেশে ছিল বলে আমাদের মতো এন্টারপ্রেনার আমি বলবো টিকে গেছি, কারণ আমরা আমাদের এই হোলসেলটা তারা ম্যাক্সিমাম কনজিউম করছে এবং নগদ টাকায়, এটা আমি আই স্যালুট দেম। আমি তো আমার ব্যক্তি জীবন দিয়ে বলছি। এই প্রসঙ্গেই আসতে চাই যে বিশেষ করে ডিজাইনের ক্ষেত্রে বৈচিত্র্য যথেষ্ট বেড়েছে, এবং এক একটা হাউস থেকে আর একটা হাউস অনেক বেশি অ্যাট্রাকটিভ ডিজাইন আসতেছে, কম্পিটিটিভ খুবই। সেই ক্ষেত্রে এটার পেছনে যারা কাজ করছেন, যাদেরকে দিয়ে আপনারা ডিজাইনটা করছেন, সেইখানের পরিস্থিতিটা কেমন? টোটাল মার্কেটে সাপোর্ট করবার জন্য যথেষ্ট লোকবল আমরা পাচ্ছি কিনা? যেটি হয়েছে যে আসলে গত 20 বছরে 25 বছরে আমাদের এখানে আসলে সত্যিকার অর্থে ডিজাইনটা অনেক বেশি ডেভেলপ করেছে ফ্যাশন হাউসগুলোর কল্যাণে, কিন্তু মুশকিল হয়েছে যে আসলে ডিজাইনের সঙ্গে সঙ্গে তো আসলে এটার যে ম্যাটেরিয়ালগুলো এবং প্রধানত আসলে এই ফ্যাব্রিকটা আসলে আমরা আসলে অনেকটাই পিছিয়ে আছি, এবং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আসলে অন্যান্য দেশে যেভাবে ফ্যাব্রিকগুলো ডেভেলপ করেছে, আমরা আসলে যেটা আলমগীর ভাই সিল্কের যে কথা বলছিলেন, সেই একই কথা যে সেই সিল্কে আসলে আজ থেকে 25 বছর আগে যে টেকনোলজি ব্যবহার করা হতো আজও তো আসলে সেই টেকনোলজিতেই আছে। মানে সেখানে আসলে বাইরের দেশগুলোতে তো অনেক রকম ডেভেলপমেন্ট হয়ে গেছে, আমাদের কোনো ডেভেলপমেন্ট এই জায়গাগুলোতে হয়নি, এবং টেক্সটাইলের ক্ষেত্রে আমরা আসলে অনেকখানি পিছিয়ে আছি এই অর্থে এক্সপোর্ট যারা করছেন টেক্সটাইলে তারা একটা ভালো অবস্থানে আছে, কিন্তু মুশকিল হলো সেই এক্সপোর্টের কোয়ালিটিও ভালো, কিন্তু আমাদের লোকাল মার্কেট সেই প্রোডাক্টগুলো পায় না, যার ফলে আমাদের লোকাল মার্কেটগুলো আসলে আমরা কি করছি, আমরা আসলে আমাদের লোকাল হ্যান্ডলুম এবং পাওয়ারলুমগুলোকে আসলে ব্যবহার করছি। এখন আমাদের আসলে এই যে এখন যে বাজারের প্রতিযোগিতাগুলো তৈরি হয়েছে, সেখানে আসলে অন্য বাইরের দেশগুলোর সঙ্গে আসলে আমাদের তো এই ফেব্রিকের প্রতিযোগিতাটা করতে হচ্ছে, আমরা মূলত সেইখানে আসলে পিছিয়ে পড়ছি। আমাদের 25-30 বছর আগে মানে স্বাধীনতার পর থেকে যে টেকনোলজি দিয়ে আসলে হ্যান্ডলুমে প্রোডাক্ট তৈরি হচ্ছে আজও তাই হচ্ছে। সারা পৃথিবীতে হ্যান্ডলুমটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ, এবং হ্যান্ডলুমটা আসলে প্রায় অনেক দেশে তো আসলে হারিয়ে গেছে। বিভিন্ন দেশে আসলে এগুলোর জন্য সরকারি
পৃষ্ঠপোষকতা নানান রকম ব্যবস্থা আছে। আমরা ইংল্যান্ডের দিকে তাকালে দেখবো যে ইংল্যান্ডের রানীর এটির জন্য আসলে একটি বিশেষ তহবিল আছে, যেখান থেকে আসলে উনি সেটার একটি সাপোর্ট দেন। আমাদের প্রতিবেশী ভারতে আসলে সেটির জন্য আলাদা একটি ফান্ড আছে, এবং আমরা গত বছর দেখেছি যে ভারতে আসলে তাঁত দিবস বিষয়কে আসলে একটি দিনকে আসলে ঘোষণা করেছে। এই যে বিষয়গুলো, এগুলো দিয়ে আসলে যেটি আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন যে আমাদের ক্রেতাদের যে সচেতনতার বিষয়, সেটি আসলে একটি বিষয় যে আসলে রাষ্ট্রীয়ভাবে যদি সেই জিনিসগুলো না ঘটে, আসলে ক্রেতারা তো সেই জায়গায় সচেতন হবে না। আজকে প্রতিবেশী দেশে আসলে যখন এই দিবসগুলো পালনের কথা হয়, এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা হয়, তখন নিশ্চয়ই ক্রেতারা একটু সচেতন হয়। আর আমাদের এখানে আসলে আমরা যে পাওয়ারলুমগুলো ব্যবহার করছি, সেটি আসলে অনেক পুরনো ধাঁচের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোই ব্যবহার হচ্ছে। এখানে আমাদের যে আধুনিক যে টেক্সটাইলের যে বিষয়গুলো সেখানে আসছে না। আমরা এর আগে বহুবার বলেছি, আমাদের যেহেতু একটি অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে আসলে যারা এক্সপোর্ট করছেন যে টেক্সটাইলগুলো, গভর্নমেন্টের নিয়ম হওয়া দরকার যে অন্তত ন্যূনতম 10% কাপড় যদি লোকাল মার্কেটের জন্য ম্যান্ডেটরি করে দেন, যে এটা অবশ্যই লোকাল মার্কেটে ছাড়তে হবে, তাহলে হয়তো আমাদের এখানকার মার্কেটটি একটি ভিন্ন মাত্রা পেতে পারে। এবং সারা পৃথিবীতে তো আসলে টেক্সটাইল আলাদা, ডিজাইন সেকশনটা আলাদা, মার্কেটিংটা আলাদা, কিন্তু ঘটনাক্রমে বাংলাদেশে যেটা হয়েছে সেটা হলো যে আমাদের ফ্যাশন হাউসগুলো টেক্সটাইল ডিজাইন ডেভেলপ করা থেকে শুরু করে এই ফিনিশড প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং সেটি মার্কেটিং পর্যন্ত করছে, মানে পুরো চেইনটি। এবং এটি আসলে একটি কম্পোজিট ইন্ডাস্ট্রি হিসাবে আসলে এখন দাঁড়িয়েছে। সেই জায়গাটি হয়তো সরকারি ক্ষেত্রে ভাবা দরকার যে আসলে আমাদের এখানকার টেক্সটাইলগুলোকে নিয়ে আসলে কতটুকু ভাবা যায়, সেটা একটু যোগান হলে হয়তো আরো পরিবর্তন আসবে। আমার মনে হয় যে এই জিনিসটা জরুরি, যে কিভাবে আমরা এই যে আরো কোয়ালিটি প্রোডাক্টের তৈরির ক্ষেত্রে, কারণ আমরা একটা লেভেলে আমরা পৌঁছে গেছি এবং এই জায়গায় অনেক দিন যাবত আছি যে ফ্যাশন হাউসগুলি খুব ভালো জিনিস প্রোডাক্ট তৈরি করতেছে, কিন্তু এটার এখন অন্য যেই মাত্রাগুলি আছে সেইগুলিতে যাওয়ার ক্ষেত্রে, ধরেন আমরা বিদেশে ফ্যাশন ডিজাইনাররা সেলিব্রিটি, আমরা কিন্তু খুব বেশি মানে ফ্যাশন এবং আপনি আজকে কার ডিজাইন করা পাঞ্জাবি পরে আসছেন সেইটা একটা জানার বিষয়, সেটা আমাদের এখানে এখনো তৈরি হয়নি। ফলে এইগুলি কিন্তু একটা সবই শেষ পর্যন্ত ভ্যালু অ্যাড করবে। সেই জায়গাতে আমাদের ইন্ডাস্ট্রিটা যাওয়ার ক্ষেত্রে আর কি কি করণীয় আছে বা আপনারাও কি ভাবছেন, একটা বিরতির পরে আপনার কাছে আসি। আজকের বাংলাদেশের নিচে আরেকটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শাহিন ভাই, আপনার কাছে আবার চলে আসতেছি। এই যে প্রোডাক্টগুলি তৈরি হচ্ছে, এবং আমার যেটা মনে হয় যে সব মিলে এটার পেছনে যে অনেক মানুষ থাকে যারা তৈরি করে, ডিজাইন করে, আমরা কিন্তু জানি না যে এই পোশাকটা কার ডিজাইন, এবং ডিজাইনার এই প্রসঙ্গগুলি যে আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই ভ্যালু অ্যাড করতেছে, সেইটা একটা জায়গায় নিয়ে যেতে হলে আমরা যেই অবস্থানটায় আছি এর পরের স্থানে যদি যেতে হয় আর একটু একদম স্পেসিফিক মানে ডিজাইনার্স প্রোডাক্ট হিসেবে যদি একটা জিনিস আসতে হয় যে অনজনসে এই জিনিস আজকে আছে কিন্তু এর ভিতরে 5টা জিনিস ডিফারেন্ট, এই জায়গাটা যাওয়ার ক্ষেত্রে কোনো আপনাদের উদ্যোগ আছে কিনা বা চ্যালেঞ্জ কি আছে? না, এমনিতে কিন্তু ওইভাবেই কিন্তু ডিজাইনগুলি করা হয় যে প্রতিটা ডিজাইনের ক্ষেত্রেই আলাদা আলাদাভাবে শ্রম দেওয়া হয়। আমাদের শুরুটা কি, প্রথম হয়তো বা আমরা যখন একটা পোশাকের ডিজাইন করি, লাইক আমরা কিন্তু অনেক দিন আগে কাজ শুরু করি। বিশেষ করে রমজান ঈদের কাজটা যখন আমরা করি, এটা কিন্তু প্রায় 1 বছর আগেই কাজটা শুরু করি, যেখানে প্রথম হয়তো বা ফেব্রিক্স ডিজাইন করতে হয়। তো তারপরে সেটা যখন কাপড়টা চলে আসলে তখন সেটা একটা স্যাম্পল তৈরি হয়, ডিজাইনাররা স্যাম্পল করে। এই স্যাম্পলটা করতেই কিন্তু অনেক সময় লাগে, এবং স্যাম্পলটা যখন পাস হলো তখন হয়তো বা সেটা প্রোডাকশনে যাচ্ছে, সেটা ফটোশ্যুট হচ্ছে, সেটা বিজ্ঞাপন হচ্ছে। এটা যেমন একটা বিষয়। আবার দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলির যেটা সবচেয়ে বড় ভালো লাগার জায়গা, যে এরা কিন্তু সবাই প্রতিটা জিনিস মাথায় রেখে ডিজাইন করে, যে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি,
আমাদের যে যারা অনেক দিন ধরে এই কাজগুলি শত শত বছর ধরে চলে আসছে সেগুলোও কিন্তু আমরা ধরে রাখি। আমাদের জামদানি, আমাদের টাঙ্গাইল শাড়ি, আমাদের রাজশাহী সিল্ক বা আমাদের এরকম যে বিষয়গুলি, এটার পাশাপাশি যে ঐতিহ্য এবং এখনকার যে সময় সেটার জন্য যে পরিবর্তন, বিশেষ করে নরসিংদীতে এক সময় তাঁতের জন্য খুব বিখ্যাত ছিল, এখন কিন্তু নরসিংদীতে একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়ে গেছে যেখানে অনেক বড় বড় টেক্সটাইল মিল, স্পিনিং মিল, এগুলোতে কাপড় তৈরি হচ্ছে। সেই কাপড়গুলিও কিন্তু এখন আমরা ব্যবহার করছি। বিশেষ করে এই বছর আমরা একটা কাপড়, আমরা অনেক দিন ধরে একটা কাপড় ব্যবহার করছি যেমন লিনেন কটন। তো এই কাপড়টা আমরা দুই রকম ভাবে করছি। একটা হলো যে আমরা হ্যান্ডলুমে করছি, এটা এক ধরনের টেস্ট হয় কাপড়টার। আবার একই কাপড় আমরা পাওয়ারলুমেও তৈরি করছি। হ্যান্ডলুমে যখন তৈরি করি তখন এটা কস্টিংটা অনেক বেড়ে যায়, আবার পাওয়ারলুমে তৈরি করলে তখন এটা কস্টিংটা তুলনামূলকভাবে একটু কমে যায়। তো যেটা বলছিলাম যে এটা কিন্তু ডিজাইনারই কাজটা করেছেন, যে আমাদের যে ডিজাইন টিম আমরা যখন একসাথে বসলাম যে এই লিনেন কাপড়টা যেহেতু আমাদের অনেক চাহিদা, তাহলে এটাকে আমরা দুই রকম ভাবে কিভাবে করতে পারি, যে একটা যদি একটু বেশি প্রাইস হয় আর একটা যদি কম প্রাইস হয়। এবং যেটা আমরা পাওয়ারলুম প্রোডাক্টে গেলাম, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, সেখানে কিন্তু আমরা অনেক বেশি কালার ভেরিয়েশন দিতে পারলাম, কারণ এটা মিলে কালার করা যায়। আর যেটা আমরা হ্যান্ডলুমে করি সেটা হয়তো বা ম্যানুয়ালি কালার করে, অনেক বেশি দিতে পারে না। তো ডিজাইনাররা ওই কাজগুলি কিন্তু করছে। যেই জায়গায় বাংলাদেশে ফ্যাশন ইন্ডাস্ট্রি এসে সবসময় যেটা আজাদ ভাই বলছিলেন যে আমরা টেক্সটাইল ডিজাইনে এসে বিপদে পড়ে যাচ্ছি, যে ওই পরিমাণ কাপড় আমরা মার্কেটে পাচ্ছি না। আমি যত জায়গায় গেছি, গভর্নমেন্টের বা বেসরকারি বা বিভিন্ন, সবসময় আমি বলছি যে আমাদের এখানে কয়েকটা জিনিস দরকার, যে একটা হলো ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং সাথে সাথে টেক্সটাইল ইনস্টিটিউট। কারণ হলো যে টেক্সটাইল ডিজাইন তো করতে হবে, আমাদের এখানে কোনো টেক্সটাইল ডিজাইন কোথাও পড়ানো হয় না। ফ্যাশন ডিজাইন যেগুলো এখনো পড়ানো হয় সেগুলো সবই বেসরকারিভাবে। তো অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখি মার্কেটের কোনো লিংক নাই। হ্যাঁ, কারণ ওটা সিলেবাসটি তো আসলে বাইরের ইয়েতে করা, মানে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ওদের ধারণা খুব। হ্যাঁ, এখন যদি যেই সব জায়গায় যে ইউনিভার্সিটিগুলিতে ফাইন আর্টস আছে সেখানে যদি ফ্যাশন ডিজাইনিং একটা সাবজেক্ট দেওয়া হতো, সেটার জন্য কিন্তু আলাদা খুব বেশি খরচ হইতো তা না, কিন্তু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টগুলি সেখানে পড়তো এবং আমরা তাদেরকে পেতাম। এই জায়গায় যে আমরা সবসময় বলছি যে অন্যরা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশের কথা যদি বলি, তাদের এখানে ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট হয়েছে হয়তো 12-50 বছর আগে, আর আমরা কিন্তু ফ্যাশন নিয়ে বেশি নাড়াচাড়া করছি গত 15-20 বছর ধরে। তো এই 15-20 বছর আমরা যেই জায়গায় এসেছি সেটা কিন্তু অনেক ভালো জায়গায় এসেছি, এবং এর একটা বড় কারণ ছিল এখানে যারা কাজ করছে এটার সাথে, ডিজাইনার বলেন, উদ্যোক্তা বলেন, কিংবা যারা আমাদেরকে সাপ্লায়ার দেন, কিংবা যারা টেক্সটাইল মিল আছেন বা উইভিং মিল আছে, সবার সহযোগিতা এবং মিডিয়ার সহযোগিতা কিন্তু আমরা এই পর্যায়ে এসেছি। এখন দরকার আমাদের মানে ইনস্টিটিউটের সাপোর্টগুলি, যে আরো বেশি রিসার্চ দরকার, আরো বেশি গবেষণা দরকার, এবং এগুলো নিয়ে আরো বেশি পড়াশোনা দরকার। তাইলে হয়তোবা মানে সামনের দিকে যে প্রতিযোগিতাটা, যেটা চায়না মার্কেট আমাদের এখানে আসছে, কিংবা থাইল্যান্ড, কিংবা ভারত, কিংবা পাকিস্তান, যারাই আসছে, ওদের সাথে কম্পিট করতে হলে আসলে আমাদের এডুকেশন দরকার। ওই জায়গাগুলিতে আমার মনে হয় যে আমাদের যেমন দরকার, আমাদের অ্যাসোসিয়েশনগুলি কাজ করতে হবে এবং সরকারেরও কাজ করতে হবে। আজাদ ভাই, সরকারকে যদি কাজ করতে হয় তাহলে কোনো সুনির্দিষ্ট পরামর্শ আছে যে এই কাজগুলি যদি করা হয় তাহলে হয়তো আমরা মানে আগামী 10 বছর পরে কম্পিটিটিভনেস হারাবো না? মানে প্রথমত কথা হলো কি, যে আমাদের এই সেক্টরটা যে আসলে বেড়ে উঠেছে, এটি আসলে একেবারেই তো ব্যক্তি উদ্যোগে আসলে জায়গাটি তৈরি হয়েছে। একটি দুঃখজনক বিষয় হলো যে এখন পর্যন্ত সরকারের কোনো সুনজর নেই এই ইন্ডাস্ট্রিটার বিষয়ে। কুটির শিল্প এটা কুটিরই থাক আর বাড়িঘর না হোক, হ্যাঁ, ব্যাপারটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং সরকারের কাছে কিন্তু কোনো তথ্য নেই এই ইয়েতে, যে আসলে আমাদের কতগুলো প্রতিষ্ঠান এখানে কাজ করছে, কতগুলো মানুষ কাজ করছে, সারা বছরে আসলে এটির কীরকম টার্নওভার হচ্ছে। আমরা দুটি বিষয় বলি। একটি হলো কি, যে এই ইন্ডাস্ট্রিটি আসলে আমাদের ফোকাস জায়গাটি কোথায়? ফোকাস জায়গাটি হলো যে আমরা যে বাঙালির যে কৃষ্টি এবং সংস্কৃতির কথা বলি, সেটির একটি বড় জায়গা হলো এটি। আজকে যদি আসলে আমরা আমাদের সব প্রতিবেশী এবং আশেপাশের অন্যান্য দেশগুলো মনে করছে যে বাংলাদেশ একটি বড় বাজার, বাংলাদেশ মনে করতে পারছে না যে এটি একটি বড় বাজার। অত 16 কোটি মানুষের জন্য আমরা যদি আজকে এই বাজারটি চিন্তা করি, দুটি বিষয় হচ্ছে, একটি হলো আমি আমার দেশের মানুষের চাহিদা পূরণ করছি, আবার একই সঙ্গে বিদেশি পোশাক এবং বিদেশি জিনিসগুলো আমদানি নির্ভরতা আমরা কমাচ্ছি, এবং পাশাপাশি আমাদের এই যে বৈদেশিক মুদ্রা আসলে মানে অনেকখানি মানে আমরা সঞ্চয় করতে পারছি, মানে খরচ করা থেকে বিরত রাখতে পারছি। এখন এই জায়গাগুলোতে আমাদের যেরকম দরকার
যেটি আসলে শাহিন ভাই বলছেন যে ইনস্টিটিউটগুলো আসলে আমাদের দেশীয় আঙ্গিকে আসলে চিন্তা করা দরকার, এবং এটি যদি আসলে আজকে এই পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে হতো ইনস্টিটিউটগুলো, তাহলে দেখা যেত এই পাবলিক ইউনিভার্সিটিগুলো কি হতো আমাদের দেশীয় বিষয়গুলোকে মাথায় রেখে আসলে করতো। কিন্তু বেসরকারি পর্যায়ে হওয়ার ফলে হয়েছে কি যে তারা তো আসলে সেটি আসলে কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয় এখন আর, এখন এবং সেটি একই আসলে সঙ্গে যে মানে এই ডিমান্ডটা কি, সেক্টরের ডিমান্ডটা কি, সেইটার উপরে নির্ভর করেও হয়তো কোনো জিনিসের রকম তৈরি হতে কারিকুলাম ডেভেলপ হচ্ছে না। এবং একই সঙ্গে যেরকম আমরা একটি বিষয় সময় এসছে ভাববার যে আমরা যে এই যে গার্মেন্টসের কথা বলি, সেই গার্মেন্টসে যেভাবে কাজ করছে, আমরা আমাদের যখন এই যে অ্যাসোসিয়েশনটি আছে ফ্যাশন উদ্যোগ, আমরা যখন আমাদের একটি অনুষ্ঠানে বিজিএম এর প্রেসিডেন্ট আসছিলেন, তিনি সহ আসলে সবারই একটি মতামত ছিল যে এখন সময় এসছে যে এই বিজিএমএ এবং আমাদের এই ফ্যাশন উদ্যোগ মিলে কাজ করার সুযোগ তৈরি হয়েছে, যে আমরা যদি আসলে এখন এই ডিজাইনটা আসলে অ্যাড করি এবং বাইরের বাজারে যদি আসলে ডিজাইনটাকে বিক্রি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এখানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা পুরো সেক্টরের জন্যই। কারণ আসলে শেষ পর্যন্ত যেটা হয় যে আমাকে কম্পিটিটিভনেস রাখতে হলে শুধুমাত্র সেলাই করে আর হবে না, আমাকে বিক্রির পুরো কমপ্লিট প্যাকেজটাই দিতে হবে, এবং সেই ক্ষেত্রে নকশা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ডিজাইন। তো আমরা আরো একটা বিরতিতে যাব, ফিরে এসে আলমগীর ভাই আপনার কাছে আসবো যে ঈদ, এবং এই ঈদটা যেহেতু বর্ষায় হচ্ছে, ফলে বাড়তি রঙের প্রয়োজন হবে। আমরা জানি যে বর্ষায় খুব বেশি আমাদের রঙের প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে কতটা রঙিন হচ্ছে এবার পোশাক। আজকের বাংলাদেশে যাচ্ছে একটা দিন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আলমগীর ভাই, এইবার ঈদে কি থাকছে দোয়েল সিল্কে? এবার আমরা 4 ক্যাটাগরিতে সিল্কে বিপণন করার একটা উদ্যোগ নিয়েছি। আমি একটু আগে বলেছিলাম যে আমরা ওয়েট করে করে কাপড় বানাই। আমরা 200 গ্রাম কাপড় আমরা ক্রেতাদের হাতে 2700 টাকায় আমরা তুলে দেব, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা একটা সার্ভিস রেখেছি যে সমস্ত ক্রেতাকে আমাদের প্রিন্টেড যে শাড়িগুলো হবে আমরা ফ্রি ওয়াশ করে দেবো বছরে 2 বার। আর যেহেতু বর্ষার সময় এবার ঈদ হবে, আমরা একটু ডিপ কালার ব্যবহার করেছি, একটু কমলা, নীল, ম্যাজেন্ডা, এগুলোর উপরে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আমরা মাসলিন শাড়িতে সুইচ ওভার করছি। মাসলিন আমাদের জানেন যে আমাদের রাজশাহীতে অত্যন্ত সূক্ষ্ম বুননের মাধ্যমে আমরা মসলিন শাড়ি করছি। এই মসলিন শাড়িগুলো বুটিক হাউসগুলো হিউজ আমাদের কাছে অর্ডার দিয়েছে কাপড়ের। আমাদের যারা প্রতিষ্ঠিত ডিজাইনার তারা আমাদের বাল্ক তারা নিচ্ছে, এবং এই মাসলিনের মধ্যে আমরা হিউজ কালার ভ্যারিয়েশন এনেছি, এবং যে যে রঙটি বলবে আমরা অ্যাসিওর করেছি যে আমরা কাছাকাছি একটি রং তাদেরকে করে দেব। আমরা হারিয়ে যাওয়া একটি জিনিস আমরা আবার নতুন করে আনছি, ব্লকের বাটিকের কাজ, মোমের কাজ, যেটা মোম দিয়েই তো বাটিক হয়, এটা কিন্তু এই বাটিক শিল্পীগুলো রাজশাহীতে হারায় গেছে। অর্থাৎ আমি আগে বলেছিলাম যে বেসিক কারখানা কমে গেছে। আগে আমাদের মোম রজনের কাজ হতো, আমরা একটি কম হলো আমরা আরেকটি ফ্যাক্টরি থেকে চেয়ে নিয়ে কাজ করতাম, বা একটি লোক আসেনি বা একটি কর্মী আসেনি মেয়ে, আমরা অন্য ফ্যাক্টরিতে বলতাম যে আমাদেরকে কিছু সময়ের জন্য দাও। এখন কিন্তু এই লোকগুলো নাই, কারণ এখনকার প্রজন্ম গরম পানিতে হাত দিয়ে মোম তুলতে চায় না। তো আমরা এটাকে আমাদের পুরনো কর্মীদেরকে, যারা আমাদের খালা বলি আমি ওদেরকে ডেকে নিয়ে আমরা একটা বাটিকের একটা নতুন উদ্যোগে কালারফুল বাটিক শাড়ি আমরা সিল্কে এবার দেব। এগুলো একটু আগে বলছিলেন ও যে অনেক আগে, হ্যাঁ এটা আমরা প্রায় 3 মাস আগের প্রস্তুতি নিয়ে আমরা কাজ করি। আমরা ইতিমধ্যেই প্রায় 500 পিস স্টক করে ফেলেছি। আমরা যাব স্ক্রিনের সাথে ব্লক বাটিকের সমন্বয় করে আমরা কারচুপির কাজ করতেছি। আমরা পেইন্টিং, মাসলিনে আমরা পেইন্টিং নিয়ে এসেছি। আমরা চারুকলার কিছু ছেলে মেয়ে আমাদের সাথে ইনভলভ হয়েছে, ওয়াটার কালারে পেইন্টিং দিয়ে ওরা মাসলিনে কাজ করছে। এগুলো আমরা মার্কেটিং করি, সবগুলোই অলমোস্ট একটু ডিপ কালারের মধ্যে, যেহেতু ঈদ এবার বর্ষার সময় হচ্ছে এই জন্য। আরে ভাই, একই প্রশ্ন আপনার কাছেও, যে এবার ঈদে কি ধরনের প্রস্তুতি, পোশাকে বৈচিত্র্য? ঈদের প্রস্তুতি আমি আসলে যে শুরুতেই বলছিলাম যে আমাদের আসলে যেহেতু বিষয়ভিত্তিক কাজ হয়, সেই কারণে আমরা এবারের বিষয় আসলে চেক প্রিন্ট, আমাদের সমস্ত কাজের মধ্যে আসলে চেকের একটি থাকবে, কাজের অংশ থাকবে।
এবং সেটি কখনো উইভিংয়ে থাকছে, কখনো স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, কারচুপি এবং হ্যান্ড এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি সব কিছুতে মিলিয়ে আসলে থাকছে। এবং এবার একটু কাটিং এবং প্যাটার্নে পরিবর্তন বেশি আনা হয়েছে। এবং মেয়েদের ড্রেসের ক্ষেত্রে সালোয়ার কামিজের বাইরেও আসলে কিছু ড্রেস যেগুলো আসলে আমরা একটু পার্টিতে যাওয়ার কিংবা কোনো অনুষ্ঠানগুলোতে যাওয়ার যে বিষয়গুলো থাকে সেগুলোকে মাথায় রেখে কিছু মেয়েদের জন্য আলাদা করে কিছু ডিজাইন করা হয়েছে। কাটিং এর ক্ষেত্রে এটা খুবই একটা বলা যায় টেকনিক্যাল কাজ। এই এই সেক্টরটা কেমন, কি অবস্থা, একটু খুব আমার ব্যক্তিগত আগ্রহ থেকে জানতে চাই, কারণ কাটিংটাই শেষ পর্যন্ত অনেক কিছু নির্ধারণ করে। হ্যাঁ, মানে কাটিং আসলে হয় কি যে এটা আসলে কাটিংটা আসলে শেপটাকে নির্ধারণ করে। হ্যাঁ। এবং আমরা আসলে হয়তো ভাবি যেরকম দেখা যায় যে পাঞ্জাবির ক্ষেত্রে যেটা আসলে গত কয়েক বছরের পরিবর্তন এসছে, যে আমরা আগে খুব নর্মাল পাঞ্জাবি দেখতাম ছেলেদের, এই ভেরিয়েশনটা খুব ছিল না। এখন এরকম বডি ফিটিংস একটা ব্যাপার এসছে। তারপর হয়তো একটু শর্ট পাঞ্জাবি, আবার হয়তো ফুটওয়ার চেয়ে একটু বড় কুর্তা সেরকম এসছে। আমাদের পাজামাগুলোতে এখন বেশ পরিবর্তন দেখা যায় ছেলেদের, যে একটু ধুতি টাইপ পাজামা হয়। হ্যাঁ, মানে এরকম কিছু পরিবর্তন। আর মেয়ে আসলে কাটে এবং প্যাটার্নের বিশেষত মেয়েদের আসলে পরিবর্তনটা অনেক বেশি হয়। এবং যেরকম লং কামিজ, একটু শর্ট কামিজ, তারপর হয়তো এখন যেরকম চলছে খুব যে লং কামিজ কিন্তু নিচের দিকে ঘেরটা অনেক বড় হয়। হ্যাঁ, আবার হয়তো ঝুল থাকে কয়েকটা, 3-4 রকম ঝুল থাকে, এরকম নানান রকম প্যাটার্ন তৈরি হয়। ওগুলোকে মাথায় রেখে কাটিংগুলো আসলে পরিবর্তন আসে। এই ক্ষেত্রে মানে এই ধরেন আমরা সাধারণভাবে যেটা দেখি যে প্রথমত হচ্ছে ধরেন আড়ং-এর এক ধরনের ট্রেডিশনাল যে পাঞ্জাবি ছিল সেটার একটা কাটিং, সেটার সঙ্গে আপনাদের কাটিংয়ের একই রকম দেখতে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে, এটা পরলে বোঝা যায়। আবার হয়তো ইয়েলোর কাটিং, যেটা ধরেন ক্যাজুয়াল ড্রেসের জন্য যে পাঞ্জাবিটা সেটা একটু ডিফারেন্ট, আবার ফর্মাল পাঞ্জাবির ক্ষেত্রে একটু ডিফারেন্স। এইগুলির ক্ষেত্রে সিদ্ধান্তটা কারা নেয় এখনো পর্যন্ত? কি এটা ডিজাইনাররা সিদ্ধান্ত নেয় নাকি যারা কাটিং মাস্টার আছেন? এটি আসলে মূলত ডিজাইনারের সিদ্ধান্ত, ডিজাইনারদের। হ্যাঁ, এবং এটি খুব সহজে হয়ে যায় এরকম না। এই প্যাটার্নগুলো কাটিংগুলোর ক্ষেত্রে হয় কি, এটি আসলে অনেকটাই অনেক দিন ধরে আসলে একটু অবজারভেশন করতে থাকতে হয়, একটু গবেষণাও হয় যে আসলে কোথায় দিয়ে বডিটা ফিট করলে পরে এটা শেপটা কি রকম হবে, কমফোর্টেবিলিটি দেখার ভিজুয়ালি কতটা ভালো হবে, এবং ওগুলো কিছু বিষয় থাকে। শাহিন ভাই, আপনারটাও জানতে চাই যে অঞ্জনসে এবার ঈদের কি বৈচিত্র্য থাকছে পোশাকে? ঈদ নিয়ে আমরা সবসময় একটা বড় আয়োজন করি, যে এবছরও সেরকম। সবচেয়ে বেশি প্রথম যে গুরুত্বটা দেই যে ফেব্রিক্সের উপরে, যে যেহেতু সময়টা ওরকমই, অনেক গরম থাকবে, আবার একটু বর্ষা থাকবে। তো এই যে সময়, এই সময়ের জন্য আমরা কাপড় হিসেবে বেছে নিয়েছি বেশি কটন এবং লিনেন কটন। পাশাপাশি আমি যেটা বলছিলাম যে এটা একটা বড় উৎসব, এই জন্য আমরা সিল্কের উপরে অনেক বেশি জোর দিয়েছি, সিল্ক, হাফ সিল্ক এই ধরনের। তো এখানে প্যাটার্নের কথাটা যেটা আলোচনা হচ্ছিল, আসলেই প্যাটার্ন নিয়ে অনেক বেশি কাজ করতে হয় ঈদের সময়। তো প্যাটার্নের বিষয়গুলিকে আসলে অনেকে মনে করে কি একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে যাবে এক বছর থেকে আরেক বছর, তা কিন্তু হয় না। মানে সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন, যে লেন্থটা কেমন হবে, ফিটিংটা হয়তো বা 1/2 ইঞ্চি কম হইলো, স্লিভ ডিজাইনটা হয়তো একটু চেঞ্জ হলো, নেক লাইনটা হয়তো একটু চেঞ্জ হলো, এরকম অনেকগুলি চেঞ্জের পরে কিন্তু একটা ড্রেস দাঁড়ায়। এবং আমরা এইবার ভ্যালু এডিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দিয়েছি এমব্রয়ডারির উপরে, যে আমাদের কাছে মনে হয়েছে এবারে উৎসবটা অনেক বেশি উৎসব মুখর হবে। আমরাও আশা করি যে উৎসব মুখর হোক। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশ। দেখা হবে রোববার একই সময়। শুভরাত্রি।